প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে তৃতীয় অধ্যায় হেমাপ্যাথি অ্যালোপ্যাথি এর বর্ণনামূলক প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ তৃতীয় অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন 2। প্রথম প্রশ্ন, অ্যালোপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায়? কথাটি কে বলেছেন, কেন বলেছেন? দ্বিতীয় এবং শেষ প্রশ্ন, তোরাব ডাক্তারের চিকিৎসার সময়কাল ছিল ভিন্ন ভিন্ন। মন্তব্যটি হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অ্যালোপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায়? কথাটি কে বলেছেন, কেন বলেছেন? অ্যালোপ্যাথি চিকিৎসাটাই খারাপ হলো কোথায়, এই কথাটি বলেছেন হোমিওপ্যাথ অঘর ডাক্তার। ইদ্রিস আলী বাড়ির লোকেরা যখন অঘর ডাক্তারের কাছে এসে জানায় যে ইদ্রিস কয়েকদিন ধরে ম্যালেরিয়া জ্বরে অচেতন, কিন্তু তোরাব ডাক্তারের নাম শুনলেই সে বলে যে সে হোমিওপ্যাথি খেয়ে মরবে, তবু অ্যালোপ্যাথি চিকিৎসা নেবে না। তখন অঘর ডাক্তার মিটিমিটি হেসে এই কথাটি বলেন। তিনি এই কথাটি বলেন মূলত দুটি কারণে। প্রথমত, তোরাব ডাক্তারের বাড়তে থাকা প্রভাব ও অর্থ উপার্জন দেখে তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন। ম্যালেরিয়ার প্রকোপ বাড়ায় গ্রামের মানুষ তোরাব ডাক্তারের কাছে বেশি যাচ্ছিল, ফলে অঘর ডাক্তারের রোগী কমে গিয়েছিল এবং তার সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। দ্বিতীয়ত, নিজের সিদ্ধান্তকে সমর্থন করতেই তিনি এই কথা বলেন। তিনি বোঝাতে চান যে অ্যালোপ্যাথি চিকিৎসা খারাপ নয়, বরং তোরাপই খারাপ ডাক্তার। অর্থাৎ চিকিৎসা পদ্ধতিকে দোষ না দিয়ে তিনি তোরাবকে দোষী প্রমাণ করতে চেয়েছেন। এতে বোঝা যায় তার কথার মধ্যে ছিল আত্মপক্ষ সমর্থন এবং নতুন পথে যাওয়ার প্রস্তুতি। দ্বিতীয় এবং শেষ প্রশ্ন ছিল, তোরাব ডাক্তারের চিকিৎসার সময়কাল ছিল ভিন্ন ভিন্ন। মন্তব্যটি হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে বিশ্লেষণ করো। তোরাব ডাক্তারের চিকিৎসার সময়কাল ছিল ভিন্ন ভিন্ন। এই মন্তব্যটি হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের ঘটনা প্রবাহে সম্পূর্ণ সত্য ও তাৎপর্যপূর্ণ। গল্পে তোরাব ডাক্তারের চিকিৎসার পদ্ধতির পাশাপাশি তার কাজের নির্দিষ্ট সময়বিন্যাস ও ঋতুভিত্তিক সক্রিয়তা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রথমত, তোরাব ডাক্তার সারা বছর সমানভাবে ডাক্তারি করতেন না। বর্ষা ও শীতকালে তার ছিল চাষাবাদের সময়। তিনি নিজে হাল চাষ করতেন এবং ফসল ফলাতেন। এই দুই ঋতুতে তিনি প্রায় ডাক্তারি করতেন না। এমনকি রোগে মারা গেলেও তাকে পাওয়া যেত না, কারণ বর্ষায় ছিল বীজ বপনের সময় এবং শীত ছিল ফসল কাটার মরশুম। এই সময় কৃষিকাজই ছিল তার প্রধান হয়ে উঠত, ফলে চিকিৎসা কাজ কার্যত স্থগিত থাকত। দ্বিতীয়ত, শরৎকাল এলে তার ডাক্তারি কার্যদর জোরদার হতো। আশ্বিন মাস থেকে গ্রামে ম্যালেরিয়ার প্রকোপ বাড়ত। এই সময় তোরাব ডাক্তার সম্পূর্ণভাবে চিকিৎসায় মন দিতেন। তিনি বড় সিরিঞ্জ এবং ম্যাপাক্রিন বড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে রোগীদের ইঞ্জেকশন দিতেন। ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগে একমাত্র ভরসা ছিলেন তিনি। ফলে এই সময়টা ছিল তার উপার্জনের মৌসুম। যত বেশি রোগী তত বেশি রোজগার, এই সুযোগে তিনি পুরোপুরি কাজে লাগাতেন। তৃতীয়ত, চৈত্র বৈশাখ মাসে কলেরা ও বসন্তের প্রকোপ দেখা দিলে আবার তার চিকিৎসার প্রয়োজনীয়তা বেড়ে যেত। এ সময় গ্রাম জুড়ে মহামারীর আকারে রোগ ছড়াতো এবং অঘর ডাক্তারের হোমিওপ্যাথি চিকিৎসা যেখানে কার্যকর হতো না। তাই ম্যালেরিয়া, কলেরা, বসন্ত এইসব গুরুতর রোগের সময় তোরাব ডাক্তারই ছিলেন গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসক। অন্যদিকে সাধারণ জ্বর, সর্দি এবং পেটের অসুখের সময় মানুষ অঘর ডাক্তারের কাছে যেত। অর্থাৎ তোরাব ডাক্তারের চিকিৎসার সময় নির্ভর করত মূলত ঋতু ও রোগের প্রকোপের উপর। যখন গুরুতর সংক্রামক ছড়াতো তখনই তার ডাক্তারি সবচেয়ে বেশি প্রয়োজন হতো এবং তিনি সক্রিয় হয়ে উঠতেন। সুতরাং বলা যায় তোরাব ডাক্তারের চিকিৎসার সময়কাল ছিল ঋতুভিত্তিক এবং রোগ নির্ভর। বর্ষা ও শীতে তিনি কৃষিকাজে ব্যস্ত থাকতেন। শরৎ ও গ্রীষ্মে মহামারীর সময় তিনি ডাক্তার হিসেবে সক্রিয় হতেন। এই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভূমিকা অবতীর্ণ হওয়ায় তার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই ছিল বর্ণনামূলক প্রশ্ন 2 নম্বরের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।